আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল 10:30 তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রায় 20 মিনিট অবস্থান শেষে 10:50 বেরিয়ে আসেন। জিয়ারত শেষে তিনি সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সেখানে আয়োজিত সমাবেশে যোগ দেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর। মুষলধারে বৃষ্টির মধ্যেও সকাল 10টায় ইবেস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে তিনি গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল 9:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান এবং সেখান থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। সিলেট বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্যরা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকের দিনটি বেশ সুন্দর দিন। বৃষ্টি হচ্ছে, কারোর জন্য সুবিধা, কারোর জন্য অসুবিধা। হয়তো বৃষ্টি না থাকলে আমাদের আজকের এই অনুষ্ঠানটি হয়তো আরো অনেক সুন্দর হতো, আমরা আরো অনেক মানুষের উপস্থিতি এই অনুষ্ঠানে পেতাম। সকল উপস্থিতিবৃন্দ, একটি কথা বলেছিলাম যে সমগ্র বাংলাদেশে যেই সমস্যাটি আছে, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট জেলা সহ সিলেট বিভাগেও এই সমস্যাটিতে আছে। প্রথমে যেই কথাটি শুরু করেছি যে বৃষ্টি হচ্ছে আজকে, এই বৃষ্টির কারণে আমি যখন এয়ারপোর্ট থেকে নেমে আসছি শহরের দিকে, বৃষ্টির কারণে দেখেছি বিভিন্ন জায়গায় একটু একটু করে পানি জমে গিয়েছে। এদিকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। শনিবার সকালে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে কবর জিয়ারত শেষে তিনি নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি। সমাবেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। বৃষ্টির মধ্যেও প্রধানমন্ত্রীর কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা সিলেটবাসীর আগ্রহ ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এরই ভিতরে আমরা দেখেছি পাহাড়ি ঢল, অতিবৃষ্টি সবকিছু মিলিয়ে সুনামগঞ্জ এলাকার বিরাট একটি অংশে কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ ছাড়াও আরো যেগুলো হাওর অঞ্চল আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ আছে, নেত্রকোনা আছে, ময়মনসিংহের ওদিকে আছে, এরকম অনেকগুলো জেলায় এরই ভিতরে বিভিন্ন জায়গায় কৃষকরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরগুলো তো আছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল, যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি পুরোপুরি সত্যতা ছিল না। যাই হোক, আমরা দেখেছি অতিবৃষ্টির কারণে জলবদ্ধতা। এই সকল বিষয়কে বিবেচনা করে এর আগে সবচেয়ে প্রথমে খুব সম্ভবত সচিব সাহেব উনি সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকদের দেশের অন্তত 20টি জেলার উপর দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার সকালে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ভোর 3টা থেকে দুপুর 1টা পর্যন্ত কার্যকর পূর্বাভাসে এই নির্দেশনা দেওয়া হয়। পূর্বাভাসে বলা হয়েছে দুপুর 1টার মধ্যে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরসমূহকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে গত রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয় আজ সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে শুক্রবার নগরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত হল বৈশাখী মিলন মেলা 2026। লড়াই শেষে জয়ের সাজ, অদম্য যোদ্ধাদের উদ্যোগ আজ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ক্যান্সার জয়ীদের অংশগ্রহণে আয়োজিত এই মিলন মেলা হয়ে ওঠে সাহস, সংগ্রাম ও জীবনের জয়ের এক অনন্য মঞ্চ। অনুষ্ঠানে মেয়র বলেন, ক্যান্সার চিকিৎসায় এখন উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অস্ত্রোপচার, ওষুধ ও রেডিয়েশন এই সমন্বিত চিকিৎসার ফলে অনেক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তাই ক্যান্সার মানেই জীবন শেষ এ ধারণা সঠিক নয়। তিনি জানান, এই ধরনের আয়োজন ক্যান্সার জয়ীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। মিলন মেলায় ক্যান্সার জয়ীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। তাদের গল্পে উঠে আসে দীর্ঘ লড়াই, মানসিক শক্তি।
ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে অবিস্ফোরিত একটি বোমা অপসারণের সময় হঠাৎ বিস্ফোরণে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের 14 জন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 2 জন। IRGC, যা বহু আন্তর্জাতিক সংস্থার মতে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও সহিংস কর্মকাণ্ডে জড়িত একটি সামরিক কাঠামো, এক বিবৃতিতে জানিয়েছে নিহতরা সবাই তাদের আনসার আল মাহদি ইউনিটের সবচেয়ে অভিজ্ঞ বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ ছিলেন। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই দেশজুড়ে অবিস্ফোরিত বোমা অনুসন্ধান ও নিষ্ক্রিয়করণে কাজ করছে IRGC। বাহিনীর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 15,000-এরও বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। জানজানের যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে ক্লাস্টার বোমা ও এয়ার ড্রপড মাইনের উপস্থিতির আশঙ্কা রয়েছে। গত 28 এপ্রিল শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনী ওই এলাকায় একাধিক বোমা ফেলেছিল, যেগুলোর কিছু অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে। টানা 40 দিনের যুদ্ধের পর 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে স্থায়ী সমাধান না হওয়ায় উত্তেজনা পুরোপুরি কমেনি। ইরান হরমুজ প্রণালী আটকে রেখেছে আর যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ বজায় রেখেছে। এই প্রেক্ষাপটে জানজানের অবিস্ফোরণকে চলমান যুদ্ধবিরতির সময় IRGCর সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা হিসেবে উল্লেখ করেছে ইরানি সংবাদ মাধ্যম। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার পর মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সরে গেছে যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড ফোর্ড। শুক্রবার এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন রণতরীটি এখন US ইউরোপিয়ান কমান্ডের আওতায় অবস্থান করছে। তবে জেরাল্ড ফোর্ড চলে গেলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও 2টি রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জর্জ H.W. বুশ এখনও মোতায়েন রয়েছে। সব মিলিয়ে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে 20টি। জেরাল্ড ফোর্ড গত 10 মাস ধরে সাগরে টহল দিচ্ছিল। মধ্যপ্রাচ্যে আসার আগে এটি ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থান করছিল, যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের চেষ্টার আগ পর্যন্ত রণতরীটি মোতায়েন ছিল। মার্চের মাঝামাঝি রণতরীটি লন্ড্রি রুমে আগুন লাগে, এতে 2 জন নাবিক নিহত হন। পরে সংস্কারের জন্য জাহাজটিকে গ্রিসে নিয়ে যাওয়া হয়। সাগরে অবস্থানের সময় টয়লেট ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেওয়ায় নাবিকদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছিল বলেও জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আটকে রেখেছে আর যুক্তরাষ্ট্র ইরানের উপর নৌ অবরোধ বজায় রেখেছে। ফলে উত্তেজনা কমার বদলে পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। দেশের তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যতে তারকা খেলোয়াড় খুঁজে বের করতে বৃহৎ পরিসরের উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ শনিবার বিকেল 4টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময় দেশের সব জেলা স্টেডিয়াম থেকে অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে শিশু কিশোরদের অনুপ্রাণিত করতে উপস্থিত থাকবেন জাতীয় পর্যায়ের 32 জন ক্রীড়াবিদ। তারা প্রতিযোগীদের দিক নির্দেশনা দেবেন। পাশাপাশি স্থানীয় কোচ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রাও অনুষ্ঠানে যোগ দেবেন। সরকার গঠনের মাত্র 2.5 মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নতুন করে স্পোর্টস বাস্তবায়ন শুরু করায় ক্রীড়া অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এবার ফুটবলের খবর। শিরোনামের 2 অংশে ভিন্ন প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক, কারণ ক্রিকেট ভক্তরা ইতোমধ্যেই জানেন IPL এর চলতি আসরে T20 ইতিহাসের সর্বোচ্চ লক্ষ্য তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড হয়েছে। শুধু একটি ম্যাচ নয়, পুরো আসর জুড়ে চলছে রানের আতঙ্ক। ন্যূনতম 220 রানের লক্ষ্য ছিল এমন 7টি ম্যাচে এবার জয় এসেছে, যা IPL এর আগের 18 আসর মিলিয়েও হয়নি। এতদিন মোটে 5 বার 220 বা তার বেশি রান করে তাড়া করে জিততে পেরেছিল দলগুলো। এর আগে 2019 সালের আসরে সর্বোচ্চ 10 ম্যাচে 200 রানের বেশি লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড ছিল। 2025 মৌসুমে এই সংখ্যা ছিল 9, কিন্তু এবার তো 33টি ম্যাচ বাকি থাকতেই সেই রেকর্ড ভেঙে গেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে যেন 200 রানের লক্ষ্য এখন ডাল ভাত প্রতিদিনের ঘটনা। 2020 থেকে 2022 মৌসুমে যেখানে 39.7% ম্যাচের ফল নির্ধারিত হতো শেষ ওভারে, সেখানে এবার সেই হার কমে দাঁড়িয়েছে মাত্র 7%। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।